এই ছাড়ো, ছাড়ো না প্লিজ, খুব লাগছে তো। এই তো সোনা, হয়ে গেছে, আর একটু আদর করতে দাও। এভাবে আর কত, আমার খুব ভয় করছে। আর একটু অপেক্ষা করো, হয়ে গেছে তো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে কখন? এইভাবে আর কতদিন রুম ডেট করব? উফ, যখনই তোমার কাছে আসি তখনই শুধু বিয়ে বিয়ে করো। কি আছে ওই বিয়েতে? দেখো রায়হান, বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে। তুমি খালা আর খালুকে বললেই তো আমাদের বিয়েটা হয়ে যায়। আমি কি বলছি আমি তোমাকে বিয়ে করব না? না না, তুমি তা বলনি, কিন্তু জানো আমার না খুব ভয় করে। তুমি যদি আমাকে ছেড়ে দাও। আর কয়েকটা দিন সময় দাও আমাকে। এবার ঠিক বাবা মাকে বলে আমাদের বিয়ের জন্য রাজি করাবো। আর হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। সত্যি তো? হুম, মেরে যান, সত্যি। ছেলেটা মেয়েটাকে কাছে টেনে নিয়ে তার ইচ্ছে মতো ব্যবহার করতে লাগলো। এভাবেই মেয়েটা তার শরীর ছেলেটাকে বিলিয়ে দিল। হাসেন, আগে পরিচয় করিয়ে দিই। ছেলেটার নাম হচ্ছে রায়হান কবির, বাবা মায়ের একমাত্র ছেলে। আর মেয়েটা হচ্ছে তার আপন খালাতো বোন রিয়া। তারা একে অপরকে আজ 3 বছর ধরে ভালোবাসে। যাক, অনেক মজা পেলাম। একটা কথা কি জানো, তোমার সাথে রুমমেট করলে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখটা পাই। তুমি খুশি তো? হুম। আমি রিয়ার উপর থেকে উঠে শার্ট প্যান্ট পরে নিলাম। তারপর রিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমি বাসায় এসে গোসল করে মোবাইলটা হাতে নিলাম। দেখি রাকিব অনেকগুলো ফোন করছে। আমি কলটা ব্যাক করলাম। কি রে, কি হয়েছে? এতবার কল দিয়েছিস কেন? রায়হান, রিয়াকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আয়। রিয়ার অনেক খারাপ অবস্থা। কি হয়েছে ওর? একটু আগেই তো ওর সাথে দেখা করে আসলাম। আমি জানি না, রিয়ার আম্মু বলল ও কোত্থেকে এসে যেন মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা, তোরা থাক, আমি যাচ্ছি। কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারছি না। সব কিছু কেন জানি আমার মাথার উপর দিয়ে গেল। তাড়াতাড়ি বের হয়ে রিস্কা নিয়ে হসপিটালে এসে শুনি রিয়া নাকি প্রেগনেন্ট। আমি রিয়ার কাছে গেলাম। রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমি কি বলবো ঠিক বুঝতেছি না। আপনারাও হয়তো কিছুই বুঝেননি। রিয়া কেমনে প্রেগনেন্ট হলো চলেন একটু পিছন থেকে ঘুরে আসি। আজ থেকে 3 বছর আগে আমরা মামাতো ভাইয়ের বিয়ে খেতে যাই। বিয়ে বাড়ি আব্বু আম্মু আমাকে একা রেখে কোথায় যেন হারিয়ে গেল। এখানে তেমন কাউকে চিনি না, একা একা বসে আছি। মনটা অনেক খারাপ। যেদিকে চোখ যায় সেদিকে ছেলে আর মেয়ে হাত ধরে হাঁটতাছে, নাচতাছে, আর কত কি। আমার চারদিকে কাপড় আর কাপড়, আর আমি এক নিরীহ বান্ধা যার পাশে কেউ নেই। ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দেই। বিয়েতে আসতে চাইছিলাম না, আম্মু জোর করে নিয়ে আসলো। আম্মুকে কতবার বললাম, আম্মু বিয়েতে যাব না, আমার এসব বিয়ে টিয়ে ভালো লাগে না, আম্মু আমাকে ছাড়া আসবে না। যাক, একা একা বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। তখন পিছন থেকে কে যেন এসে আমার চোখ ধরে বলল, ভাইয়া বলো তো আমি কে? আমি তো অবাক, কারণ বিয়ে বাড়িতে কেউ যে আমাকে ভাইয়া বলে ডাকবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মেয়েটাকে চিনতে না পেরে বললাম, কে আপনি? সরি, আমি চিনতে পারলাম না। ভালো করে মনে করে বলেন তো আমি কে? না, না মনে করতে পারছি না। দয়া করে আমার চোখটা ছেড়ে দিয়ে আমার সামনে আসো, তাহলে অনেক খুশি হব। মেয়েটা হুট করেই আমার সামনে এসে বলল, আমি আপনার খালাতো বোন রিয়া। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? নীল শাড়ি পরা একটা পরী আমার সামনে দাঁড়িয়ে বলছে, আমি আপনার খালাতো বোন। ও মা গো, আমি তো তাকে দেখার পর থেকেই চোখ যেন সরাতেই পারছি না। খালাতো বোনও যে এতটা সুন্দর হতে পারে কখনো কল্পনাও করিনি। আমাকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রিয়া বলল, ভাইয়া এভাবে কি দেখো? পরী দেখি। কি? আপনি কি পাগল হয়ে গেছেন? এই বিয়ে বাড়িতে পরি কোথা থেকে আসলো? কেন, আমার সামনে তো পরী দাঁড়িয়ে আছে। কোথায়?
এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে নীল শাড়ি পরা, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে আলতা, মাথায় টিকলি, গলায় হার। আহ, কি যে সুন্দর লাগছে! আমি তো এই পরীটাকে দেখছি। কেন, তুমি কি দেখতে পারছো না? ধুর, কি যে বলেন না ভাইয়া। রিয়া লজ্জা পেয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। যাক বাবা, এবার মনে হয় এতদিনে সিঙ্গেল থেকে মিঙ্গেল হব। মেয়েটাকে দেখার পরেই আমার ভালো লাগতে শুরু করে। পুরো বিয়ে বাড়িতে আর নিজেকে কখনো একা মনে হয়নি। বিয়ে বাড়ির পুরোটা সময় আমি রিয়ার সাথে কাটিয়ে দিয়েছি। যেদিন মামা বাড়ি থেকে বিদায় নেব, তখন রিয়া আমার কাছে এসে বলল, ভাইয়া তোমার মোবাইল নাম্বারটা দাও, রাতে কথা বলবো। আমিও কোনো কিছু না ভেবে রিয়াকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মামা বাড়ি থেকে বাসা আসলাম। রিয়াও ওদের বাসায় চলে গেল। দুপুরের মধ্যেই বাসায় এসে পৌঁছালাম। নিজেকে আবারও একা একা লাগছে। ভাবতে লাগলাম কখন রাত হয় আর কখন রিয়া আমাকে ফোন দেয়। রাত তখন 11টা। রিয়া আমাকে ফোন দিল। হ্যালো ভাইয়া, কেমন আছো? বেশি ভালো না গো, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো। আর হ্যাঁ, কেন বেশি ভালো নেই শুনি? সারাটা দিন কারো কথা বারবার মনে পড়তেছিল। কার কথা ভাইয়া? এভাবে চলতে থাকে আমাদের কথা। আস্তে আস্তে আমরা দুজন অনেক কাছাকাছি চলে আসলাম। পা দিলাম নতুন একটা সম্পর্কে। শুরু হলো আমাদের ভালোবাসার সম্পর্ক। আমি বুঝে গেছি রিয়ার মনে আমি অনেকটা জায়গা করে নিছি। রিয়া এখন আমাকে ছাড়া কিছুই বুঝে না। দিন দিন তার প্রতি আকৃষ্ট হতে লাগলাম। এখন কেন জানি রিয়াকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করে। তাই একদিন মনে মনে ভাবলাম এটাই আমার জন্য বড় একটা সুযোগ। ভালোবাসার দাবি নিয়ে যা চাইবো এখন তাই পাবো। তাই একদিন তাকে বলেই দিলাম, রিয়া, আমি তোমাকে আরও একটু বেশি করে কাছে পেতে চাই। মানে, আমি তো সবসময় তোমার পাশে আছি। তা নয়, আমি তোমাকে অন্যভাবে কাছে চাই। দুষ্টু ছেলে, বিয়ের আগে এইসব কিছু হবে না। তুমি কি আমার ভালোবাসো না? কি বলো এসব? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি কি বাসি না? তুমি হলে আমার জান, আমার প্রাণ, আমার স্বপ্নের পৃথিবী। না, আমি তোমার কেউ না। যদি আমি তোমার সব কিছু হতাম, তাহলে তুমি আর না করতে না। এসব কি বলছো তুমি? এমন কেন করছো? যা বলছি সত্যি বলছি। তুমি আমাকে একটুও ভালোবাসো না। চাই না তোমার এই ভালোবাসা। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। বাই। রাগ করে ফোনটা কেটে দিলাম। রিয়া কি করবে ভেবে পাচ্ছে না, কারণ রিয়াও যে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। অবশেষে ভালোবাসার কাছে রিয়া বড় অসহায় হয়ে পড়ল, আর তাই শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। এভাবে একের পর এক ভালোবাসার নামে তার সাথে আমার চলতে থাকে শারীরিক মেলামেশা। এখন রিয়া আমাকে প্রতিদিনের বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমিও আমাদের সম্পর্কের কথা আব্বু আম্মুকে বলতে চেয়েও বলতে পারিনি। যাক, এখন বর্তমানে আসা যাক। রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। খালা খালু রুমে আসলো। লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারছি না। রিয়াকে বাসায় নিয়ে যাওয়া হলো। এদিকে রিয়ার এই অবস্থার কথা আব্বু আম্মু জেনে যায়। বাসা আসতেই বাসায় কেউ আমার সাথে একটা কথাও বলেনি। আম্মুকে দেখলাম একপাশে বসে মুখে কাপড় গুজে কান্না করছে। আমি আম্মুর পাশে গেলাম। কাছে আসবি না, আর আমাকে ওই হাত দিয়ে স্পর্শও করবি না। আম্মু, আম্মু, প্লিজ মাফ করে দাও। আমি ভাবতেই পারিনি এমন কিছু হবে। তোর ওই মুখ দিয়ে আমাকে আম্মু ডাকবি না। আমার ছেলে এরকম জঘন্য কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। সরি আম্মু। সরি? কিসের সরি? একটা মেয়ের সাথে ওইসব করতে তোর কি লজ্জাও করেনি? সরি বলতে হলে রিয়ার কাছে গিয়ে বল। আর যদি আমার বাসায় থাকতে চাস তাহলে আজকে এক্ষুনি রিয়াকে বিয়ে করে নিয়ে আসবি, না হলে তোর এই বাড়িতে ওঠা বন্ধ।
আচ্ছা ঠিক আছে আম্মু। আমি বাসা থেকে বের হয়ে খালাদের বাসা গেলাম। খালু আমাকে দেখে একটা লাঠি নিয়ে আসলো মারার জন্য। আমি গিয়ে খালুর পায়ে ধরে মাপ চেয়ে নিলাম। অনেক আকুতি মিনতি করার পর খালা ও খালুকে বিয়ের জন্য রাজি করালাম। অবশেষে এখন রিয়া আমার বউ। বাসর ঘরে বসে আছে। রিয়া আমাকে কাছে টেনে নিয়ে বলল, ওই বাবু, বিয়ের আগে তো অনেক বলতে জান এটা করব ওটা করব, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার যা মন চায় করো, আমি আজকের পর আর কখনো বাধা দেব না। সব কিছু করব, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারলাম না, তুমি প্রেগনেন্ট হলে কেমনে? আমি তো প্রতিবারই প্রোটেকশন ব্যবহার করেছিলাম। আজব তো, হাসতেছো কেন? কিছু না, এমনি। আরে বলো বলছি, না হলে কোনোদিনও আদর করব না। না না, বলছি বলছি, আসলে আমি আর রাকিব মিলে প্ল্যান করে এই প্রেগনেন্টের ব্যাপারে সবাইকে জানাই। আমি বুঝতে পারছিলাম তুমি এতে সহজে খালা খালুকে আমাদের সম্পর্কের ব্যাপারে বলতে পারবে না, তাই এই প্ল্যান করা। কেমন দিলাম বলো বলো? তাই তো বলি, শালি কুত্তি শাকসুন্নি, তোরে আজকে খাইছি। তো খা, তোরে মানা করছে কে? এই নে সব কিছু এগিয়ে দিলাম, যেটা মন চায় সেটাই খা। আহ, কি আর বলি দুঃখের কথা। বউকে জড়িয়ে ধরে একটা কিস করলাম, দেন বাকিটা আর না বলে গল্পটা এখানে শেষ করা হলো।